নমস্কার, আমি বিশাখ। আজকের এই ভিডিওতে আমি একটি ছোট গণেশ প্রতিমা শুধু মাটি দিয়ে কিভাবে বানাতে হয় সেই বিষয়ে সমস্ত রকম ডিসকাশন এবং কিভাবে করছি সেটা দেখানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং পুরোটা দেখবেন, কারণ এই পুরো ভিডিওর মাধ্যমে আমি যাবতীয় ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা আপনাদের জানা অবশ্যই দরকার। তো চলুন দেখে নিন কীভাবে কী করছি এবং কি বলছি। তো প্রতিমাটি বসানোর জন্য আগে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম বা মাচা তৈরি করে নিতে হবে, যার উপর প্রতিমাটি বসাবো। তো এই রকমভাবে এঁটেল মাটি দিয়ে আগে আমরা একটু ফ্ল্যাট সারফেস একটা বানিয়ে নেব, যেমন করে করছি এরকম করে চৌকো করে নেব। করার পরে সেটাকে একটু প্লেন করে নেব, যাতে উঁচু নিচু না হয়। এরপর মাঝের এই যে জায়গাটা ফাঁকা দিয়েছি, এখানে আমরা এইরকমভাবে কাগজটা ঢোকাবো, কারণ আমরা যে প্রতিমাটি তৈরি করছি সেটা হচ্ছে ইঁদুরের ওপর বসানো হবে। তো ইঁদুরটা যেহেতু বড় হবে, তো ইঁদুরের পেটটাতে অনেক মাটি লাগবে এবং শুকোতেও টাইম লাগবে। তো সেটা থেকে বাঁচার জন্য আমরা এরকমভাবে কাগজ ভেতরে ভরে দিচ্ছি, তার উপর আমরা মাটি দিয়ে ইঁদুরের শেপটা বানাবো। তো এই কাগজের বদলে আমরা চাইলে খড়ও ব্যবহার করতে পারি। এটা কিছুটা জলও শুষে নেবে, শুষে ওইটা শুকোতেও সাহায্য করবে। যেহেতু এই গলাটা অনেকটা বড়, তো যাতে গলাটা সাইজের থাকে, তো সেই কারণে আমরা গলাটাতেও একটা কাঠি ঢুকিয়ে রাখছি, যাতে এটা টেম্পারেচার দেয়। আমরা আগে মোটামুটি একটা শেপ করে নেব, তারপরে আমরা সেটাকে শৌখিনভাবে বানানোর জন্য বা অন্যান্য যে মাসলগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে আমরা সেটা পরে করব। আগে একটা শেপ বানিয়ে নেব। আমার কাছে যে মাটিটা আছে সে মাটিটা অনেকটা ভিজে ধরনের, তো তাই জন্য একটু কাজ করতে অসুবিধা হবে। তো যাই হোক, তো আগে আমরা শেপটাকেই করে নেব। যদি একটু মাটিটা শক্ত হতো তাহলে সেক্ষেত্রে আমরা একদম ফাইনালিও ওই কাজটা করতে পারতাম। আগে স্ট্রাকচার না বানিয়ে একদম ডিরেক্ট করে তার উপর আমরা গণেশটাকে বসাতে পারতাম। এক্ষেত্রে আমরা আগে এটা শেপ করে গণেশটাকে বসিয়ে তারপর ফিনিশিংয়ের কাজটা করব। তো গোটাটাই আগে এঁটেল মাটি দিয়ে করছি, অবশ্যই তাতে পার্ট যেন মেশানো থাকে এবং খুব বেশি আঠালো না হয়, এটা মাথায় রাখতে হবে। এবার গণেশটাকে বসানোর জন্য আমরা এরকমভাবে একটা কাঠামোর বা বাঁশ দিয়ে রাখছি, যেটাতে এই গণেশটা বসবে। এরপর পাগুলো লাগাচ্ছে দেখুন। তো এই যে পায়ের শেপটাও কিন্তু আমি খুব ভালো করে করিনি, যেরকম একদম অ্যাকিউরেটলি করিনি। একটা মোটামুটি যতটা লাগবে সেরকমভাবে আমি মাটি নিয়েছি, নিয়ে আমরা পাগুলো লাগাচ্ছি। এরপর কোমরের জায়গাগুলো করব এবং দুটো পায়ের মাঝের যে জায়গাটা সেটাকে আমাদেরকে ভালো করে জাম করে নিতে হবে, যাতে ওই বাঁশটা এদিক ওদিক না হয়। এই যে জায়গাটা, এই জায়গাটাকে কিন্তু অবশ্যই ভালো করে জাম করতে হবে, কারণ আমরা ভিতরে কাগজ দিয়েছি ইঁদুরের পেটের মধ্যে। তো সেই কারণে এই জায়গায় বাঁশটা কিন্তু গোটাটা মাটির সাথে ধরে নেই। তো সেই কারণে আমাদেরকে অবশ্যই এই কোমরের জায়গাটা জাম করতে হবে এবং পেট যেহেতু মোটা হয়, তো সেখানে আমরা আবার কাগজ লাগাচ্ছি, লাগিয়ে তারপরে আমরা তার উপরে মাটি লাগাচ্ছি, যাতে কম মাটি লাগে পেটের জায়গাটাতে। একই রকমভাবে যেমনভাবে আমরা ইঁদুরের পেটটা করেছিলাম ওরকমই।
তো যে কোনো প্রতিমা তৈরি করার সময় যেখানে বেশি পরিমাণে মাটি লাগবে সেই বেশি পরিমাণে মাটি লাগানোর থেকে এড়ানোর জন্য আমাদেরকে এই পদ্ধতিটা ব্যবহার করতে হবে। তো এটার বদলে আপনারা ওই খড় ব্যবহার করতে পারেন। আর পেছনের জায়গাগুলো আপনাকে ভালো করে জাম করে নিতে হবে। কাগজ যদি বেরিয়ে থাকে বা কাগজের ওপর মাটির লেয়ার যদি খুব বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বেশি ফেটে যেতে পারে। তাই জন্য যাতে ভালো করে কাগজটার উপর মাটির লেয়ারটা পড়ে সেটাকে কিন্তু আপনাদেরকে শিওর হয়ে নিতে হবে। তো এরপর আমরা আস্তে আস্তে যে শেপটা সেটা ঠিক করার চেষ্টা করব, কারণ আমরা প্রথমে ওই শেপটার দিকে কিন্তু গুরুত্ব দিইনি, আগে একটা স্ট্রাকচার বানানোর চেষ্টা করেছি। তাই জন্য এরপর আমরা প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের যে শেপটা হয় সেটাকে কিন্তু দেওয়ার চেষ্টা করব, একটু একটু করে করতে থাকবো। একবারে গোটাটা না করলেও হবে, একটু একটু করেও করতে পারি। যেহেতু আমার কাছে মাটিটা নরম সেই জন্য আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করছি। আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা ভালো করে আগে পাটা বানিয়ে মানে পায়ের শেপটাকে ঠিকমতো করে বানিয়ে তারপরেও কিন্তু আপনারা সেট করতে পারেন। যদি আপনাদের মাটিটা একটু শক্ত হয় সেক্ষেত্রে ওটা সুবিধা হবে, কিন্তু আমার কাছে যেহেতু মাটিটা ভিজে সেক্ষেত্রে ওই ধরনের একদম ফাইনালি সুন্দরভাবে তৈরি করে পাগুলো তারপরে লাগালে সেক্ষেত্রে আমার একটু অসুবিধা হতো। তো সেই কারণে আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করছি। তো পরিস্থিতি যেরকম হবে আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। এরপর আমরা একই রকমভাবে হাতগুলোকেও বানাবো। তো হাতগুলোকে এরকমভাবে পাকিয়ে জয়েন্টটা করে নিচ্ছি। তো এই জয়েনিংয়ের জায়গাতে অবশ্যই আপনারা জিআই তার ব্যবহার করবেন যাতে ওই হাতগুলো একটু শক্তি পায়, কারণ উইদাউট জিআই তার বা পেরেক বা কাঠি আপনি অন্য কিছু ব্যবহার করতে পারেন, আপনার কাছে যেটা থাকবে সেই সুবিধা মতো, কিন্তু অবশ্যই যেন এগুলোতে লাগানো হয়। যদি না লাগান সেক্ষেত্রে কিন্তু ভেঙে গেলে একদম ভেঙে যাবে, কোনো রকম স্ট্রেংথ পাবে না। তো দেখুন দুটো হাতও কিন্তু আমরা ওরকমভাবে লাগিয়েছি, যেহেতু মাটিটা খুব নরম সেহেতু এগুলো পড়ে যেতে পারে হাতগুলো খুলে। তো সেই কারণে আমরা এই হাতগুলোতে এরকমভাবে কাঠি দিয়ে একটু দাঁড় করে রেখেছি। এরপর আমরা মুখটাও এঁটেল মাটি দিয়ে সাইজটা করে নেব এবং শ্যুটটা করার জন্য আমরা একই রকমভাবে ওই জিআই তার ব্যবহার করছি। আগে যেরকম বেন্ড হবে সেরকমভাবে বেন্ড করে নিলাম, করে তারপরে সুরের জায়গাটাতে ঢুকিয়ে দিচ্ছি। এরপরে আমরা মাটি দিয়ে ওই সুরের স্ট্রাকচারটা বানাবো। আবারও বলছি, যেহেতু মাটিটা নরম সেহেতু আমাদেরকে স্ট্রাকচারটা আগে বানিয়ে নিতে হবে ঠিক করে, তারপরে আমরা ফিনিশিংয়ের দিকে এগোবো। এবং আরেকটি বিষয় যেটা বলার, এই যে হাতের কনুইগুলো এইগুলো কিন্তু একটু নরম মাটি হলে এদিক ওদিক হয়ে যেতে পারে। এগুলোটাকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা এখনও ফিনিশিং করিনি। তো ফিনিশিং যতক্ষণকে করব ততক্ষণকে আশা করি মাটিটা একটু টেনে যাবে এবং আমাদের কাজ করতেও সুবিধা হবে এবং ভালোও হবে। আর এই হাতের গোড়াগুলোতে, এই যে কাঁধের জায়গাগুলোতে আমরা অবশ্যই একটা করে পেরেক বা ছোট কাঠি একটু দিয়ে রাখবো, যেটাতে হাতের স্ট্রাকচারটা আগু পিছু বা ওঠানামা না করে এবং শুকিয়ে গেলে সেটাতে আরও টেম্পার পায়। তো আমরা এই জিআই তারের থেকেও আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারি। মানে জিআই তার তো দিলামই, তার ওপর
আমরা এই পেরেক বা ছোট কাঠি আরও একটা করে এক্সট্রা প্রোটেকশানের জন্য লাগিয়ে দিতে পারি। তো আগে আমি এঁটেল মাটি দিয়েই মুখের জায়গাগুলো করছি। গোটা শেপটাই কিন্তু আমি এঁটেল মাটি দিয়েই করছি। এরপরে আমি যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি এবং আপনাদেরকেও অ্যাপ্লাই করার কথা বলবো, সেটা হচ্ছে ছোট প্রতিমা করার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই শুধু এঁটেল মাটি দিয়ে প্রতিমাটা না তৈরি করে স্ট্রাকচারটা আপনারা এঁটেল মাটি দিয়ে করুন, এবং তার উপর যে ফিনিশিংয়ের কাজটা সেটা আপনি এঁটেল মাটি দিয়ে না করে এটা ওই মুখ তৈরির যে মাটিটা হয়, মানে এঁটেল মাটি এবং পলি মাটির যে মিশ্রণটা, এবং তাতে পলি মাটির ভাগটা বেশি থাকবে এবং পলি মাটির ক্যারেক্টারিস্টিক্সগুলোও বেশি থাকবে, সেই পরিমাণে ওই মুখ তৈরির মাটি দিয়ে আমি ফিনিশিংয়ের কাজটা করব। এর উপরেই কিন্তু আমরা ওই মাটিটা বুলিয়ে তারপরে ফিনিশিংয়ের কাজটা করব। তো আমার এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন, কারণ আমি অনেককেই দেখেছি শুধু এঁটেল মাটি দিয়েই ছোট প্রতিমাগুলো করে ফেলেন। তো এক্ষেত্রে প্রবলেম একটা জায়গাতেই হয় যে শুধু এঁটেল মাটি দিয়ে একটি ছোট প্রতিমা বানালে সেক্ষেত্রে কিন্তু ফিনিশিংটা খুব ভালো হয় না, এবং যে উপরের যে ত্বকটা রয়েছে প্রতিমার, তো সেটাও কিন্তু ওই সারফেসটা কিন্তু খুব বেশি গ্লেজি হয় না। তাই জন্য ওই মুখ তৈরির মাটি দিয়ে কিন্তু করলে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে জিনিসটা। তো তাই জন্য আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করি ছোট ঠাকুরের ক্ষেত্রে। আর বড় প্রতিমা হলে তো অবশ্যই আপনারা দোমেটে করেন। তো এক্ষেত্রেও আপনারা বলতে পারেন যে এঁটেল মাটি দিয়ে যতটা করছি ওটা হচ্ছে এক মেটে, এবং তারপরে পলি মাটির লেয়ার দিয়ে যে আমি পলি মাটি বলাটা ভুল হবে, ওটা হচ্ছে মুখের মাটি। তো মুখের মাটি দিয়ে যে লেয়ারটা দিয়ে আমি ফিনিশিংটা করব ওটা আপনার কিন্তু ওই দোমেটের সমজাতীয় বলতে পারেন। তো এরপরে কিন্তু আমি এই মুখের মাটি দিয়ে মুখের সাইজ করাটা বা শেপ করাটা শুরু করেছি। যেখানে যতটা মাটি লাগবে একটা ওভারঅল আমরা আগে মানে ওই মুখ তৈরির মাটি দিয়ে নেবো, দিয়ে কিছুক্ষণ ছেড়ে রাখবো। ছেড়ে রাখার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মাটি কিন্তু খুব বেশি ভিজে থাকলে বা নরম থাকলে সেক্ষেত্রে কিন্তু ওই নকশি কাঠি বা চেরি কাঠি এই সব দিয়ে কিন্তু কাজ করতে প্রবলেম হয়। মুখ তৈরির ক্ষেত্রে বিশেষত একটু শুকনো মাটির উপরেই কাজ করতে সুবিধা হয়, সেই কারণে মুখের আগে শেপটা আমরা বানিয়ে নেব। বানানোর পর কিছুক্ষণ ছেড়ে রাখবো, অন্য কাজ করব। তারপর একটুখানি টেনে গেলে তারপর আমরা চেয়ারি বা নকশি কাঠি দিয়ে মুখটা ফিনিশিংয়ের কাজ করব।
মুখ তৈরির পাশাপাশি আমরা কানগুলো কিন্তু করে নেব। কানগুলো করার জন্য আমরা ওই জিআই তারই কিন্তু লাগাচ্ছি, 2 কি 3টে করেও আপনারা লাগাতে পারেন। এরকমভাবে লাগিয়ে তার উপর আমরা এঁটেল মাটি দিয়ে কিন্তু প্রথমে কানটা করব, করে তার উপর আমরা ওই মুখ তৈরির মাটি দিয়ে জিনিসটাকে ফ্রেশ বানাবো বা ফিনিশিং করব। এটার বদলে আপনারা ভাবতে পারেন যে আমি পেরেক কেন দিচ্ছি না বা ছোট কাঠি কেন লাগাচ্ছি না। তো ছোট কাঠি একটু মোটা হয় এবং পেরেকও একটু মোটা হয়, এবং পেরেকের যে অপর সাইডটা আছে সেটা যেহেতু মোটা হয় সেই কারণে এই কানটা যেহেতু পাতলা হবে, সেই জন্য ওই দুটো জিনিস কিন্তু একটু খারাপ হবে বলতে পারেন। তো সেই কারণে আমি জিআই তারই লাগাচ্ছি। যদি ছোট প্রতিমা আপনারা বাড়িতে বানান সেই কাজের জন্য কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে জিআই তার কিনে রাখবেন কিছুটা। তো জিআই তার খুবই হেল্পফুল একটি জিনিস ছোট প্রতিমা তৈরির ক্ষেত্রে, বড় প্রতিমাতেও কখনো কখনো কাজে লাগে। তাই জন্য জিআই তারটা কিন্তু আপনার কাছে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। নেসেসিটি বলবো না, কিন্তু তাও গুরুত্বপূর্ণ। মোটামুটি এঁটেল মাটির কাজ এবং মুখে ওই মুখ তৈরির মাটি দেওয়ার কাজ শেষ। তো সেই কারণে আমরা এবারে বডির ফিনিশিংয়ের কাজে লাগবো ওই মুখ তৈরির মাটি দিয়ে। এরকমভাবে খুব পাতলা লেয়ার বানাবো। যদি খুব বেশি শুকিয়ে গিয়ে থাকে মাটি, তাহলে কিন্তু আপনারা আগে জল বুলিয়ে নেবেন, তার ওপর এই মুখের মাটিটা এরকমভাবে পাতলা লেয়ার করে, যেমনভাবে আমরা ওই দোমেটে করি বা দোমাটি করি, ওই পদ্ধতিটাতেই আপনারা এই স্টেপটা করবেন। যেমন করে আমি করছি ভালো করে দেখুন, এরকমভাবে আপনাদেরকেও করতে হবে। এটা সুবিধা হচ্ছে এটা কিন্তু খুব বেশি ফ্রেশ লাগে, কিন্তু এঁটেল মাটি শুকিয়ে গেলেই কিন্তু এবড়ো খেবড়ো ভাবটা খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। সেই কারণে আমি এই ছোট মূর্তির ক্ষেত্রেও এই মুখ তৈরির মাটির ব্যবহার পছন্দ করি, এবং এই মূর্তিটা তৈরি করার ক্ষেত্রেও আমি ওই পদ্ধতিটাই অ্যাপ্লাই করছি। শুধু এঁটেল মাটি দিয়েও করা যেতে পারে। এই যে সুরের জায়গাটা দেখতে পাচ্ছেন, এই সুরের জায়গাটা থেকে এই যে বুকের জায়গাটার মধ্যে যেন একটু গ্যাপ থাকে, তার কারণ এই বুকের জায়গাটাতে আপনাদেরকে গয়না লাগাতে হবে। তো যেহেতু এটি ছোট প্রতিমা, তো সেহেতু ওই গয়নাকে কেটে লাগানোর একটু অসুবিধা হতে পারে। তো সেই কারণে এই জায়গাটাতে আমরা একটুখানি গ্যাপ মেনটেন করে কাজটা করব। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ হয়ে গেছে। এরপর আমরা এই আঙুলগুলো লাগানোর কাজটা করব। প্রথমে আমরা জল দিয়ে নিচ্ছি ওই হাতের চেটোর জায়গাগুলোতে, জল দিয়ে তারপরে আমরা এঁটেল মাটি দিয়ে আঙুল এবং আঙুলের যে নিচের পোর্শনটা ওই জায়গাটাকে কিন্তু আমরা এঁটেল মাটি দিয়ে প্রথমে একটা সাইজ করে নিচ্ছি। যতটা আঙুল হবে, যতটা হাতের চেটো হবে, সেটাকে আগে এঁটেল মাটি দিয়ে সাইজ করে নিচ্ছি, করে বুড়ো আঙুলটা লাগাচ্ছি, এবং তার সাথে আমরা ওই মুখ তৈরির মাটি তার উপরে একটু লেয়ার দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। এবার প্রশ্ন হচ্ছে যে আঙুল আমরা এরকমভাবে পাকিয়ে পাকিয়ে কেন করছি না। যেহেতু এটি ছোট প্রতিমা, সেহেতু ছোট ছোট আঙুলকে কিন্তু জুড়তে একটু অসুবিধা হতে পারে, কারণ ছোট ছোট মাটির ওই আঙুলকে পাকিয়ে সেগুলো লাগানোটা একটু ধৈর্যের কাজ আছে। একদম হবে না বলছি না, যারা নতুন তারা এই পদ্ধতিটাই ব্যবহার করবেন। এইটা অনেকটা সহজ পদ্ধতি। যারা খুব বেশি জানেন তারা ওই রকমভাবে ছোটো আঙুল পাকিয়ে খুব সূক্ষ্মতার সাথে এই আঙুল তৈরির পদ্ধতিটা কমপ্লিট করতে পারেন। কিন্তু যেহেতু আমি বিগিনারদেরকে এই ভিডিওটা উদ্দেশ্য করে বানাচ্ছি,
তো সেহেতু আমি এই পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি। এরকমভাবে চ্যাপটা করে আগে আঙুলের জায়গাগুলো করে নেবেন, করে এই নকশি কাঠি দিয়ে বা চেয়ারি কাঠি দিয়ে ওই নখের দাগগুলো করে নিলে হয়ে যাবে। তার উপর ব্রাশ মারলে ওই যে দাগগুলো আছে সেগুলো অনেকটা স্মুথ হয়ে যাবে এবং জিনিসটা মোটামুটি দেখতে সুন্দর লাগবে। ওই আলাদা করে আঙুলকে পাকিয়ে জয়েন করার কোনো প্রয়োজন হবে না। তো সেম পদ্ধতিতেই আমি উপরের হাতটা করছি। আগে এঁটেল মাটি লাগাচ্ছি, দিয়ে দাগগুলো দিয়ে নিচ্ছি, বুড়ো আঙুলটাও এঁটেল মাটি দিয়ে করছি এবং বাকি ফিনিশিংয়ের কাজটা ওই মুখ তৈরির মাটি দিয়ে করছি। তো এখানেও এই 2 রকমের মাটির ব্যবহার আমি করছি। তো মুখের এবার কাজে আসছি, কারণ আমার হাতগুলো হয়ে গেছে এবং ইঁদুরটাও করে নিয়েছি। ইঁদুরটা যদিও আপনাদেরকে দেখালাম না। তো মুখ তৈরির এই কাজটার জন্য অবশ্যই আপনাকে মাটিটাকে একটু টানিয়ে নিতে হবে। এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কাজ, খেয়াল করার মতো কাজ, কারণ মাটি যদি নরম হয় সেক্ষেত্রে আপনার কাজ করতে অসুবিধা হবে। তো তাই জন্য মাটিটাকে একটু শুকিয়ে নিয়ে, মানে একটু সময় দিয়ে তার উপর আমি এই যে চোখের ছোটো ছোটো ডিটেলিংয়ের কাজগুলো রয়েছে সেগুলো করছি। এই যে সুরের যে দাঁতটা হবে সুরের সামনের, তো ওই দাঁতটাও কিন্তু আমরা ওই ছোটো জিআই তার দিয়ে লাগাচ্ছি, অথবা আপনারা ছোট যে পিনগুলো হয় ওই পিনগুলো দিয়েও এই দাঁতটা লাগিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না।
তো আমি এক্ষেত্রে জিআই তার দিয়ে করছি। জিআই তারে আগে মাটিটা মোটামুটি লাগিয়ে নিয়েছি, দিয়ে ওইটা হচ্ছে সুরের গোড়াটাতে আমরা লাগিয়ে দিয়েছি। লাগানোর পর তারপর আমরা চেয়ারি কাঠি বা নকশি কাঠি দিয়ে দাঁতটাকে প্লেন করে মসৃণ করে বানানোর চেষ্টা করছি। এই যে মুখের স্টাইলটা, এই মুখের স্টাইলটা কিছুটা মহারাষ্ট্রের মতো করে আমি বানানোর চেষ্টা করছি, যদিও গোটাটা মহারাষ্ট্রের মতো করে বানাচ্ছি না। এই যে মহারাষ্ট্রের মুখ এবং পশ্চিমবঙ্গের যে গণেশের মুখগুলো হয় সেগুলো অনেকটাই আলাদা ধরনের হয়। দুর্গার সাথে যে গণেশগুলো দেখবেন সেগুলো কিন্তু একটু আলাদা ধরনের মুখের স্ট্রাকচার হয়। তো এই দুটো ধরনের মুখের স্ট্রাকচার নিয়ে কিন্তু আমি আগের বছর যে গণেশটা বানিয়েছিলাম সেই গণেশটার মুখ দেখিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। তো যারা সেই ভিডিওটা দেখেননি যে দুটো মুখের মধ্যে কি তফাৎ আছে বা কিভাবে তৈরি হবে, তো আপনারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখবেন। ওখানেও কিন্তু মুখ তৈরির গোটা প্রসেসটাই দেখানো আছে এবং ডিটেলসে যা যা আলোচ্য বিষয় ছিল সেগুলোও আমি আলোচনা করে দিয়েছি। কাজ মোটামুটি শেষ। এরপর আমরা মাথাতে এরকম একটা পেরেক দিয়ে নিচ্ছি মুকুট লাগানোর একটু জায়গা রাখার জন্য। যেমন বড় মুকুট লাগানোর জন্য বড় প্রতিমাতেও আমরা এরকম মাথাতে মুকুটের একটা স্ট্রাকচার করে রাখি মাটি দিয়ে, তো সেই স্ট্রাকচারটাই আমি এক্ষেত্রেও করে রাখছি। তার কারণ যেহেতু এটি ছোট প্রতিমা, তো এখানে মুকুট লাগানো যদি হয় তো সেক্ষেত্রে মুকুটটাতে পিন যেহেতু মারা যাবে না, তাই জন্য এই একটা সাপোর্টের প্রয়োজন হবে। তো সেই সাপোর্টটা দেওয়ার জন্য আমি এক্ষেত্রে এই জিনিসটা করে রাখছি, কারণ এই প্রতিমাটাতেও ওই মুকুট লাগানো হবে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনারা টাইম মতো পেয়ে যান। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা ফেসবুক বা ইনস্টাগ্রামেও আমাকে মেসেজ করে প্রশ্ন করতে পারেন। আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, সেটা ভিডিও বানিয়েই হোক বা রিপ্লাইয়ের মাধ্যমেই হোক। তো নমস্কার।